হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি আবার দ্রবণের পার্ট 2 ভিডিও নিয়ে। আমরা এই ভিডিও নিয়ে কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 4টা কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করব এবং সেই কলিগেটিভ প্রপার্টিগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেই নির্ভরশীলতাগুলো এবং তাদের যে সংশ্লিষ্ট যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো ব্যাখ্যা করব। তো চলো আজকে আমাদের দ্রবণ স্টার্ট করি। সংখ্যাগত ধর্ম কাকে বলে সেটা একবার একটু জেনে নিই আমরা। যে দ্রবণের যে সমস্ত ধর্মগুলো দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে তাদেরকে বলা হয় কলিগেটিভ ধর্ম। দ্রাবের কণার সংখ্যা বলতে যে শুধুমাত্র অণুর গল্প বলছি তা নয়। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে আয়ন, হতে পারে মুক্ত অণু, হতে পারে একসঙ্গে সংশ্লিষ্ট, মানে এক জায়গায় জোটবদ্ধ অবস্থায় আছে অণু, এরকম কিছু একটা। তো যাই হোক, দ্রবণের যে ধর্মগুলো দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করবে তাদের বলা হয় কলিগেটিভ ধর্ম। তো এরকম ধর্ম আছে 4খানা। তার মধ্যে প্রথমে আছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্বিতীয়ত আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, তৃতীয়ত আছে হিমাঙ্কের অবনমন এবং চতুর্থত আছে দ্রবণের অভিস্রবণ চাপ। তো এখানে মেন পয়েন্ট যেটা একটু বলার আছে আমার, এখানটা একটু দেখে নেবে যে বাষ্পচাপ কিন্তু দ্রবণের সংখ্যাগত ধর্ম নয়, বা বাষ্পচাপের অবনমন কিন্তু সংখ্যাগত ধর্ম নয়। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে সংখ্যাগত ধর্ম। এটা কিন্তু লক্ষণীয় যে শুধুমাত্র বাষ্পচাপ বা বাষ্পচাপের অবনমন সেটা কিন্তু সংখ্যাগত ধর্ম নয়। এরপর আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্ক কতটা বাড়লো সেটা সংখ্যাগত ধর্ম, কিন্তু স্ফুটনাঙ্ক নিজে সংখ্যাগত ধর্ম নয়। হিমাঙ্কের অবনমন ঠিক একই রকমভাবে হিমাঙ্ক কতটা কমলো সেটা কিন্তু সংখ্যাগত ধর্ম, কিন্তু হিমাঙ্ক নিজে সংখ্যাগত ধর্ম নয়। একই রকমভাবে অভিস্রবণ চাপ সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, তো চলো আমরা দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা একটু দেখে নিই। আচ্ছা, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ এখানে দ্রবণের বাষ্প চাপ কিছুটা কমে যাবে। ঠিক আছে, আপেক্ষিক অবনমন কি সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করে দিচ্ছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে হচ্ছে দ্রবণ যখন আমরা গঠন করব তখন সেক্ষেত্রে তার বাষ্পচাপ কমে যাবে। এখন প্রশ্ন হলো দ্রবণের বাষ্পচাপের অবনমন কেন হয়? দ্রবণের বাষ্পচাপের অবনমনের কারণ আমরা কি করলাম, একদম ফ্রেশ দ্রাবক নিই আগে। হ্যাঁ, ফ্রেশ দ্রাবক যদি না হয় তাহলে এখানে লক্ষ্য করবে যে দ্রাবকের পৃষ্ঠতলে দ্রাবক কণার সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে, এবং সেরকম অবস্থায় বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ হচ্ছে P0। এখন আমি এখানে কণার সংখ্যার কথা উল্লেখ করছি কেন কারণটা হচ্ছে যে পৃষ্ঠতলে যত বেশি কণা আসবে তত বেশি তাদের বাষ্পীয় দশায় যাওয়ার প্রবণতা বাড়বে, প্রবাবিলিটি বাড়বে, সম্ভাব্যতা বাড়বে। ঠিক আছে, সেই কারণে বিশুদ্ধ দ্রাবকে কণার সংখ্যা যত বেশি হবে পৃষ্ঠতলে তত বাষ্পচাপ কিন্তু বেশি হবে। এইবার এই দ্রাবকের মধ্যে যদি অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয়, অনুদ্বায়ী দ্রাব মানে যে কিনা গ্যাসীয় দশায় যাবে না, এরকম দ্রাব যদি যোগ করা হয় তাহলে পরে কি হচ্ছে, ওর পৃষ্ঠতলের থেকে কিন্তু এবারও শুধুমাত্র দ্রাবক কণাই কিন্তু বাষ্পীয় দশায় যাবে, অর্থাৎ দ্রাবক কণাই হচ্ছে বাষ্পচাপের জন্য দায়ী হবে। কিন্তু যেহেতু দ্রাবক কণা অনুদ্বায়ী সেজন্য সে কিন্তু গ্যাসীয় দশায় যাবে না। এরকম অবস্থায় পৃষ্ঠতলে দ্রাবক কণার সংখ্যা কিন্তু আগের থেকে কমে হয়ে গেল 5, এবং এই অবস্থাতে দ্রবণের বাষ্পচাপ হয়ে গেল P। স্পষ্টতই আগের থেকে কিন্তু বাষ্পচাপ কি হয়ে গেল, কমে গেল। সেটা কতটা কমলো, P0 মাইনাস P। এখানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি, মানে দ্রাবক অবস্থায় যা চাপ ছিল দ্রবণের কিন্তু চাপ তার থেকে কমে গেছে। ঠিক আছে, একই রকমভাবে যদি আমি দ্রাবকের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাষ্পচাপের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তো যাই হোক, কতটা কমছে সেটা হচ্ছে P0 মাইনাস P হলো। এবার কার সাপেক্ষে কমলো, প্রাথমিক চাপের সাপেক্ষে। সেই প্রাথমিক চাপটা কত ছিল, P0, অর্থাৎ P0 সাপেক্ষে কতখানি সেটা কমে গেল সেটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অর্থাৎ P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু ধ্রুবক। এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা সংক্রান্ত রাশিমালায় কিন্তু এবার আমরা নির্ণয় করে দেখাবো।
তো রাউল্টের সূত্র অনুযায়ী এটা আমাদের জানা আছে, দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ = X1.P10। এখানে 1 লিখলে আমরা বলেছিলাম দ্রাবক হয়, তো আমি এখানে আমার সুবিধার্থে কি করেছি, 1টা এখানে লিখিনি দ্রাবকের ক্ষেত্রে, কারণ দ্রবণ যেটা আছে সেটা কিন্তু অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ। সেই জন্য দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ আমি X1.P0 দিয়েছি, কারণ ওখানে বাষ্প বলতে শুধুমাত্র দ্রাবকেরই বাষ্প থাকবে। ঠিক আছে, তো এইরকম অবস্থাতে যদি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ হয় তাহলে দ্রবণের বাষ্পচাপ আর দ্রাবকের বাষ্পচাপ সমান হবে, অর্থাৎ দ্রবণের যা বাষ্পচাপ ওই দ্রাবকের কিন্তু বাষ্পচাপ একই। সুতরাং এরকম অবস্থায় আমি কিন্তু লিখতেই পারি পি মানে যে দ্রবণের বাষ্পচাপ = X1.P0। ঠিক আছে, X1.P0। এবার কি করলাম দেখো, P0টাকে এই পাশে নিয়ে চলে এলাম, এই পাশে ডান পাশে ছিল, এখান থেকে আমি বাঁ পাশে নিয়ে চলে এলাম, তাহলে স্বাভাবিকভাবে একে কি করতে হচ্ছে, P/P0 = X1। আচ্ছা, তারপর আমরা কি করছি দেখো, এরপর কি করলাম, আমি 1 থেকে এগুলোকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 1 থেকে বাদ দেওয়ার একটা উদ্দেশ্য আছে, আর কিছুক্ষণ মধ্যে পেয়ে যাবা। তো 1 থেকে বোথ সাইডে কিন্তু 1 থেকে বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা জানি X1 + X2 অর্থাৎ দ্রাবক প্লাস দ্রাবকের মোল ভগ্নাংশ = 1। এটা সবসময় কিন্তু এটা সত্যি আছে। তার মানে এখান থেকে আমরা কিন্তু জানি, লিখতে পারি X2 = 1 - X1, যেটা কিনা এই পাশে আছে। অর্থাৎ কি হচ্ছে, 1 - X1 এর জায়গায় কিন্তু আমরা এবার X2 বসাতেই পারি, তাই বুঝেছি। সুতরাং P0 - P/P0 = X2, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হয়েছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কি দাঁড়াচ্ছে হলো দ্রাবের মোল ভগ্নাংশের সমান। অর্থাৎ এটা টোটালটা নির্ভর করছে দ্রাবের মোল সংখ্যার উপর, এবং এখান থেকেই কিন্তু আমি বলতে পারি দ্রাবের কণার সংখ্যা যত বাড়বে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তত বাড়বে। এবার আমরা জানি X2 কিন্তু অন্যান্য কোনো কিছুর উপর নির্ভর করছে না। ঠিক আছে, অন্যান্য কোনো কিছুর উপর নির্ভর করছে না, ফলে মোল ভগ্নাংশ যেহেতু তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করে না, সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বাহ্যিক বিষয়গুলোর উপর নির্ভর করছে না। সুতরাং দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। আচ্ছা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে দ্রাবকের আণবিক ভর কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা যেই সমীকরণটা দেখালাম সেই সমীকরণ থেকেই কিন্তু সেটা নির্ণয় করা সম্ভব। আমরা কি করব দেখো, আমরা করব হচ্ছে X2 এর জায়গায় লিখবো হচ্ছে N2/N1 + N2, যেখানে N1 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা প্লাস N2 মানে হচ্ছে N1 মানে হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, N2 মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। ঠিক আছে, এই সমীকরণ থেকে কিন্তু X2 এর জায়গায় লিখলাম হচ্ছে N2/N1 + N2। আচ্ছা, এবার কি জানি, আমরা জানি N = W/M। আমরা কি করলাম, এবার N2 এর জায়গায় বসালাম W2/M2, আর N1 এর জায়গায় বসালাম হচ্ছে W1/M1। ঠিক আছে, আচ্ছা এইবার এখানটা একটা ব্যাপার আছে, আমরা এখানে প্রয়োগ করেছিলাম রাউল্টের সূত্র। ঠিক আছে, আমরা এখানে প্রয়োগ করেছিলাম রাউল্টের সূত্র। তো রাউল্টের সূত্র আদর্শ দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আবার আদর্শ দ্রবণ হচ্ছে সেগুলো যেখানে দ্রাবক কণাগুলো পরস্পর থেকে এতটা দূরত্বে থাকবে যাতে করে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল না থাকে। তার মানে হচ্ছে দ্রবণটা কিন্তু লঘু হতে হবে। এবার যদি দ্রবণ লঘু হয় তাহলে সেক্ষেত্রে দ্রাবকের পরিমাণটা কিন্তু দ্রাবের তুলনায় অনেক গুণ বেশি হবে। অর্থাৎ W1/M1 is greater than W2/M2, মানে দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যা থেকে অনেক গুণ বেশি। এরকম অবস্থাতে কি হচ্ছে, W1/M1 এর সাপেক্ষে W2/M2 কিন্তু নগণ্য হচ্ছে, যার জন্য আমি কি করেছি, এখানে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের পরবর্তী সমীকরণটা যেটা দাঁড়াচ্ছে কি, যে W2/M2/W1/M1, এখান থেকে কী করলাম, W2/M2টা কিন্তু নিচের থেকে বাদ দিয়ে দিয়েছি, যার জন্য সমীকরণটা দাঁড়াচ্ছে কীরকম, P0 - P/P0 = W2/M1/W1 × M2। এবং এখান থেকেই কিন্তু আমরা যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ণয় করতে পারি, দ্রাবকের আণবিক গুরুত্ব যদি জানা থাকে, দ্রাবকের যদি ভর জানা থাকে, দ্রাবের যদি ভর জানা থাকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু M2টা কিন্তু সহজেই কিন্তু নির্ণয় করতে পারি। এবং এটার সাহায্যে কিন্তু আমরা কি করব, পরবর্তীতে কিছু নিউমেরিক্সগুলো করে নেব। ঠিক আছে, এই হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেহেতু রাউল্টের সূত্রের উপর প্রতিষ্ঠিত, সেই জন্য দ্রাবের জন্য কোনো রকম সংযোজন বা বিয়োজন না হয় সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে।
যদি সংযোজন বিয়োজন হয় তাহলে কিন্তু সমীকরণটা এতটা ইজি হবে না, একটু মডিফিকেশনের দরকার পড়বে, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, সংখ্যাগত ধর্মের আর একটা নতুন রাশি হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। অর্থাৎ এক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণ উৎপন্ন হবে। যদি দ্রবণ উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। এবার প্রশ্ন হচ্ছে যে দ্রবণের স্ফুটনাঙ্ক কেন বৃদ্ধি পায়, সেটা একটু সেটার পিছনে যেটা কারণ যুক্তি আছে, সেই যুক্তিটা হচ্ছে এরকম যে স্ফুটনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গিয়ে কোনো একটা তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়। আবারও বলছি, স্ফুটনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় গিয়ে বাহ্যিক চাপ এবং তরলের বাষ্পচাপ সমান হয়ে যায়, সেটাই হচ্ছে ওই তরলের স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটা টেম্পারেচার যে ওই টেম্পারেচারে গিয়ে বাহ্যিক চাপ এবং বাষ্পচাপ সমান হয়ে যাবে। যেরকম জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ওর স্ফুটনাঙ্ক। এবার ব্যাপারটা মানে হচ্ছে যে জলের যা বাষ্পচাপ সেটা বায়ুমণ্ডলের চাপে কিন্তু সমান হয়ে গেছে, যার জন্য স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা, এইবার স্ফুটনাঙ্কের উন্নয়নটা কেন হচ্ছে দেখে নিই। একটা গ্রাফ আছে ধরে নাও, যেখানে গ্রাফ আঁকতে গিয়ে আমি কি করব, বাষ্পচাপ একদিকে থাকবে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বাড়বে এদিকে, বাষ্পচাপ হচ্ছে উপর দিকে। ঠিক আছে, এইরকম অবস্থাতে এবার কি করছি, আমরা একটা বায়ুমণ্ডলীয় চাপের লেভেল দিয়ে দিলাম যে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, অর্থাৎ বাষ্পচাপ বাড়তে বায়ুমণ্ডলীয় চাপে গিয়ে টাচ করবে, যেহেতু সেইখান থেকে যদি আমি টেম্পারেচার অ্যাক্সিসের উপরে লম্ব অঙ্কন করি তাহলে সেটা কিন্তু তাপমাত্রার পাত দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গ্রাফ। এবার দেখো, এই দ্রাবকের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপকে কিন্তু একটা পয়েন্টে গিয়ে ছেদ করেছে, সেটা কোনটা, এই হচ্ছে পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমরা যদি তাপমাত্রা অ্যাক্সিসের উপরে যদি লম্ব টানি তাহলে যে তাপমাত্রাটা পাবো সেটা হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্ক, অর্থাৎ T0, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এবার কি করলাম, দ্রবণের বাষ্পচাপ, আমি একটু আগে বলেছিলাম যে দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপ থেকে কম হবে, যার জন্য গ্রাফটা এবার কিন্তু নিচ দিয়ে গেল দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার কি করলাম, দ্রবণের বাষ্পচাপের সঙ্গে আমি যেখানে গিয়ে ওই বায়ুমণ্ডলীয় চাপের সমান হলো সেখান থেকে টেম্পারেচার অ্যাক্সিসের উপরে একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার সঙ্গে সঙ্গে কি দাঁড়ালো, আমরা পেয়ে গেলাম টি। অর্থাৎ স্পষ্টত এখানে বুঝতে পারছো যে T0 ছিল বেড়ে হয়ে গেল টি, অর্থাৎ কি হলো, স্ফুটনাঙ্কের কিন্তু উন্নয়ন ঘটলো। ঠিক আছে, স্ফুটনাঙ্ক বাড়লো, কতটা বাড়লো, T-T0 হচ্ছে এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, যেটাকে আমরা ডেল্টা টিভি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের একটা সূত্র আছে, সেখানে বলা হচ্ছে যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। ঠিক আছে, এখানে অনুদ্বায়ী তো অবশ্যই একটু আগে বলেছিলাম যে আমরা এখানে টোটালি মাথায় রাখতে হবে যে এখানে টোটালি কিন্তু অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত কঠিন দ্রাবের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারগুলোকে ডিল করব। তো আমি আর ওই কথাগুলো বলছি না, স্পষ্ট একটা কথাই বলছি যে স্ফুটনাঙ্কের যে উন্নয়নটা আছে সেটা মোলাল গাঢ়ত্বে কিন্তু সমানুপাতিক হবে। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা টিভি ইজ প্রপোর্শনাল টু সিএম। সিএম মানে হচ্ছে মোলাল গাঢ়ত্ব, মাথায় রাখবে এটা কিন্তু মোলাল, নট মোলার, মোলাল। ঠিক আছে, মোলাল গাঢ়ত্ব। ওকে, অর্থাৎ ডেল্টা টিভি ইজ ইকাল টু ডেল্টা টিভি প্রপোর্শনাল টু সিএম। প্রপোর্শনাল টু এই উঠাতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে, যেটাকে বলা হচ্ছে কেবি। ডেল্টা টিভি, বি স্ট্যান্ড ফর বয়লিং পয়েন্ট, ডেল্টা টিভি মানে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, সিএম হচ্ছে মোলাল গাঢ়ত্ব কার, দ্রবণের। ঠিক আছে, আচ্ছা, এখানে সিএমকে যদি ডিটেলে লিখি তাহলে আমাকে এখানে আসে কিন্তু W2 × 1000/W1 × M2, যেটা কিন্তু আমরা ভিডিও নাম্বার 1-এ কিন্তু পড়ে এসেছি। ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু কেবি × W2 × 1000/W1 × M2। এখানে W2 মানে হচ্ছে 2 নম্বর কমন, অর্থাৎ দ্রাবের ওজন, দ্রাবকের ওজন, দ্রাবের মোল সংখ্যা, আণবিক গুরুত্ব। ঠিক আছে, এখানে এবার কেবি সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি যে কেবিটা কি। কেবিটা হচ্ছে মোলাল ইভোলিউস্কোপিক কনস্ট্যান্ট, বা এই সমীকরণে কেবিকে বলা হয় দ্রবণের স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, সেটাও কিন্তু কোনো কোনো সময় বলা থাকে। ঠিক আছে, এটার একক হচ্ছে K.kg/mol, মানে হচ্ছে
কেলভিন কেলভিন কেজি পার মোল, ঠিক আছে, অথবা সিজি হচ্ছে ডিগ্রি কেজি পার মোল। ওকে, আচ্ছা, এর সংজ্ঞাটা কীভাবে দেওয়া হয়? দেওয়া হচ্ছে এই সমীকরণ থেকে একটু তাকাবে। যদি আমি সিএম ইকুয়াল টু 1 করি তাহলে টিবি আর কেবি কিন্তু একই হবে, অর্থাৎ টিবি হবে কেবি কখন, যখন সিএম ইকুয়াল টু 1, যার জন্য 1 মোলাল দ্রবণে যে পরিমাণ স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটে তাকে ওই দ্রাবকের স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক বলা হয়। আবারও বলছি, 1 মোলাল দ্রবণের যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে তাকে ওই দ্রাবকের স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক বলে। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে মাথায় রাখবে এই মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা কেবি, এটা কিন্তু ফুললি ডিপেন্ড করে দ্রাবকের প্রকৃতির উপর, ঠিক আছে। থার্মোডিনামিক্যালি কেবি ইজ ইকাল টু আরটিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি, যেখানে হচ্ছে আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টিবি হচ্ছে বয়লিং পয়েন্ট, আর হচ্ছে এলভি মানে হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের কেবির মান আসে। ওকে, এটা একটা সংখ্যাগত ধর্ম। কোনটা? ডেল্টা টিবি। কেন? কারণ হচ্ছে এই যে আমি আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম যে সিএম যেটা আছে না, এই আমাদের মোলাল গাঢ়ত্ব যেটা, সেটা কিন্তু উষ্ণতা বা অন্যান্য কোনো কিছুর উপর নির্ভর করে না, শুধুমাত্র নির্ভর করে কিসের উপরে? দ্রাবকের উপরে, দ্রাবের উপরে। যেহেতু দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করছে, সেই জন্য এটা একটা সংখ্যাগত ধর্ম, ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, ফাইন। আমরা তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের মতোই কিন্তু হিমাঙ্কের অবনমনও কিন্তু একই ঘটনাই হয়। এক্ষেত্রে জাস্ট একটু ব্যাপারটা আলাদা হয়। স্ফুটনাঙ্কের উন্নয়নের মতো হিমাঙ্কের অবনমনও একটি সংখ্যাগত ধর্ম। তো এক্ষেত্রে আমাদের আগে যখন স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছিল, এবার হিমাঙ্কের অবনমন ঘটবে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে হিমাঙ্ক কি। হিমাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা, যে তাপমাত্রায় একটি মানে পদার্থের তরল দশা এবং বাষ্পীয় দশার বাষ্পচাপের মান সমান, অর্থাৎ একটা তরল পদার্থ হচ্ছে তার যা বাষ্পচাপ হবে এবং তার কঠিন অবস্থায় তার যা কঠিনের যে বাষ্পচাপ হবে সেটা সমান হয়ে যায়। এরকম যে তাপমাত্রা গিয়ে এই ঘটনাটা ঘটবে তাকেই বলা হবে, ওই তাপমাত্রাকে বলা হবে হিমাঙ্ক। তো এখানে আমাদের বাষ্পচাপ ও তাপমাত্রার একটা গ্রাফ আঁকছি, হ্যাঁ, যেখানে কি হয়েছে, গ্রাফটা হবে এরকম, মানে উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে তরল দশা, এইখান থেকে তরল থেকে সে হঠাৎ করে কঠিন হয়ে গেছে, বাষ্পচাপ কমছে, কারণ কি কঠিন দিকে যাচ্ছে, তো কঠিনের বাষ্পচাপ স্বাভাবিকভাবে তরলের বাষ্পচাপের থেকে কম হবে, এটাই বাস্তব কথা। যার ফলস্বরূপ কি হয়েছে, এক্ষেত্রে কঠিনের দ্রাবকের যে বাষ্পচাপটা হয়েছে সেটা কিন্তু এদিকে আস্তে আস্তে অনেকটা রিডিউস করে যাচ্ছে। যত সে মানে কঠিনের যত বেশি কঠিনতম বা তাপমাত্রা কমাচ্ছি তত কি হয়েছে, ওর বাষ্প চাপ কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হলো দেখো, লক্ষ্য করো গ্রাফটা একটু ভালো করে লক্ষ্য নিই। তাপমাত্রা বাড়াচ্ছি, এদিকে কঠিনটা আস্তে আস্তে বাষ্পচাপ বাড়ছে, মানে কঠিনটা কি আস্তে আস্তে মানে মুক্ত কণার পরিমাণ বাড়ছে, একটা সময় এসে কিন্তু কি হলো, তরল হয়ে গেল, সে বাষ্পচাপ হুট করে আবার বাড়তে শুরু করলো, ঠিক আছে। এটা হচ্ছে কঠিন এবং তরলের বাষ্পচাপের গ্রাফ। তো এখানে লক্ষ্য করবে এই পয়েন্টটা হচ্ছে আমাদের হিমাঙ্ক। এইখান থেকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে তাপমাত্রার উপরে যদি যে লম্বনটা অঙ্কন করবো সেখানে তাপমাত্রার স্কেলটা কিন্তু দেবে। এখানে কি হচ্ছে, টিএফটা হচ্ছে ওর স্ফুটনাঙ্ক, ঠিক আছে, টিএফটা হচ্ছে ওর স্ফুটনাঙ্ক। এবার আমি জানি তরল অবস্থাতে বিশুদ্ধ দ্রাবকের যা বাষ্পচাপ হয় তার থেকে দ্রবণের বাষ্পচাপ কিন্তু কম হয়, যার জন্য তরল দ্রবণের বাষ্পচাপটা কিন্তু আমি নিচের দিকে কিন্তু গ্রাফটাকে দেখানো হয়েছে। এইরকম অবস্থায় এই তরল দ্রবণের বাষ্পচাপ যে রেখাটা, সেই রেখাটা কঠিন দ্রাবকের বাষ্পচাপকে যে পয়েন্টে ছেদ করেছে সেটাই কিন্তু ওর মানে সেখান থেকে যদি আমি লম্বটা টানি তাহলে সেটা কিন্তু আমাকে ওর নতুন করে যে হিমাঙ্ক হবে সেটাকে কিন্তু ইন্ডিকেট করবে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে যে কঠিন দ্রাবকের গ্রাফটা কেন চেঞ্জ হলো না, শুধু তরল দ্রাবকের বা তরল দ্রবণেরটা চেঞ্জ করা হলো, কঠিনটা কেন চেঞ্জ করা হলো না? এই পোর্শনটা চেঞ্জ করা হলো না কারণ হচ্ছে যে যখন দ্রবণের হিমাঙ্ক আসে তখন কিন্তু আলটিমেটলি দ্রাবকে কিন্তু কঠিন হয়, দ্রাবক কিন্তু অলরেডি কঠিন অবস্থাতেই সে ছিল, সে কি হয় ওই দ্রবণের মাঝখানে গিয়ে সে কিন্তু অবস্থান করে,
ঠিক আছে। তো যাই হোক, এক্ষেত্রে দেখো আগে ছিল টিএফ হিমাঙ্ক, এবার হিমাঙ্ক কমে হলো টিএফ প্রাইম, অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা টিএফ হবে হচ্ছে টিএফ মাইনাস টিএফ প্রাইম, অর্থাৎ হিমাঙ্কে কিন্তু এবার অবনমন ঘটবে। আগে স্ফুটনাঙ্কের উন্নয়নের মতো হিমাঙ্কের অবনমনও একটা মানে সংখ্যাগত ধর্ম, এবং কঠিন দ্রাবের লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক হবে, আগের মতোই টিএফ ইজ প্রপোর্শনাল টু সিএম। সুতরাং টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু সিএম, কেএফ হচ্ছে একটা ধ্রুবক। হ্যাঁ, তো এখানে মেইন সমীকরণ আসলে টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু ডাব্লিউ টু ইন্টু 1000 বাই ডাব্লিউ ওয়ান ইন্টু M2। তো এখানে কেবিটাকে যেটা বলা হচ্ছে, এই কেবিটাকে বলা হবে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা আণবিক হিমাঙ্ক অবনমন ধ্রুবক। আচ্ছা, কেএফ এর একক হচ্ছে কেজি পার মোল অথবা ডিগ্রি কেজি পার মোল। সে আগের মতোই এক মোলাল দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে বলা হয় দ্রাবকের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এক্ষেত্রে মাথায় রাখবা হিমাঙ্কের অবনমন, আগে ছিল স্ফুটনাঙ্কের উন্নয়ন, এখন কিন্তু হিমাঙ্কের অবনমন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সুতরাং কেএফ এখান থেকে আগের মতোই থার্মোডাইনামিক্যালি কেএফ ইকুয়াল টু আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ। এলএফ মানে হচ্ছে কঠিন ভবনের লিনতাপ। তো আগের মতোই এটাও একটা সংখ্যাগত ধর্ম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। এবার আসি অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ কাকে বলে দেখে নিই। দুটি অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণকে, এখানে আমি কতগুলো জায়গায় হাইলাইট করবো। এবার দুটি অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণকে বা অন্য কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে আংশিক প্রবেশ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে, দ্রাবক থেকে দ্রবণে এই যে দ্রাবকের প্রবাহ হয়, এটাকে বলা হচ্ছে অভিস্রাবণ। কি বললাম বুঝতে পেরেছো? তো এই পয়েন্ট যেগুলো আমি হাইলাইট করলাম সেই অংশগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। আমাকে কি করতে হয়েছে, দুটো আলাদা আলাদা গাঢ়ত্বের দ্রবণ নিতে হচ্ছে, তাকে আলাদা করে রেখেছি আংশিক অর্ধবৃত্ত পর্দার সাহায্যে, আংশিক পর্দার সাহায্যে, অথবা দ্রবণ থেকে দ্রাবকে আলাদা করে রাখা হয়েছে আংশিক প্রবেশ পর্দা দ্বারা। এরকম অবস্থায় নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে যে দ্রাবক কণা ছুটবে, ঠিক আছে, তাকে বলা হবে অভিস্রবণ। আর এই অভিস্রবণকে রক্ষার জন্য যে চাপ প্রয়োগ করা তাকে অভিস্রবণ চাপ। আচ্ছা, যাই হোক, আমি অভিস্রবণ চাপটা পরে আসছি। আগে ব্যাপারটা হচ্ছে অভিস্রবণটা কেন হয় সেটা একটু বুঝে নিই। ঠিক আছে। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত পর্দা, যে অর্ধবৃত্ত পর্দা এক পাশে আছে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ, যার পার্সেন্টেজ হিসাবে গাঢ়ত্ব দেখানো হচ্ছে 90%, আর একটা আছে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ, যে 70% হচ্ছে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ দেওয়া আছে। এরকম অবস্থায় উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দ্রাবকের পরিমাণ হবে 10 গ্রাম, যেখানে দ্রাব আসবে 90 গ্রাম। কারণ হচ্ছে এই যে 90% মানে কি, এটা কিন্তু দ্রাবকে উল্লেখ করছি, মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ আছে দ্রাবক, বাকি 10 ভাগ আছে নিশ্চয়ই দ্রাবক। হ্যাঁ, আমরা জাস্ট এটা প্রিসাইজ নয়, এটা জাস্ট এই তথ্য যা দেওয়া আছে তার উপরে বেসিস করে এটা জাস্ট একটু সিম্পলভাবে ভাবছি আর কি। ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রে কী হবে, দ্রাবক থাকবে হচ্ছে 30 গ্রাম, যেখানে দ্রাবক থাকবে হচ্ছে 70 গ্রাম, কারণ হচ্ছে 70% আছে এখানে। ওকে, এইরকম অবস্থাতে কী দাঁড়াচ্ছে দেখো, এইখানে কিন্তু দ্রাবকের পরিমাণ বেশি, এখানে কিন্তু দ্রাবকের পরিমাণ কম আছে, অর্থাৎ যেটা নিম্ন গাঢ়ত্ব সেখানে কিন্তু দ্রাবকের পরিমাণ বেশি আছে। তো স্বভাবতই চেষ্টা হবে কি, যে দ্রাবক কিন্তু এই পাশ থেকে বেশি ছুটে যাবে, বিকজ ওকে কি করতে হচ্ছে, দ্রাবকের পরিমাণ কিন্তু এখানে ইকুয়ালাইজ করতে হচ্ছে। এবং এটাই আসল কারণ অভিস্রবণের, যে এই দ্রাবকের পরিমাণটা যেহেতু বোথ সাইডে আলাদা আলাদা আছে, সেই জন্য দ্রাবক চেষ্টা করবে তার মানে পরিমাণটাকে সমান করতে, তার গাঢ়ত্বটাকে সমান করতে, এবং যার জন্য কি হচ্ছে, নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কিন্তু দ্রাবক কণা ছুটবে, এবং তার ফলে একটা চাপের সৃষ্টি হবে। সেই চাপটা বাহ্যিক চাপের সাপেক্ষ দ্বারা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, মানে যে চাপ প্রয়োগ করে এই যে অভিস্রবণটা আছে সেই অভিস্রবণকে রোকা যাবে, সেটাকে বলা হবে অভিস্রবণ চাপ। ঠিক আছে। আচ্ছা, এইবার অভিস্রবণ নিয়ে দুটো দ্রবণ আছে, ধরো দ্রবণ 1 আর দ্রবণ 2। এইখানটায় দ্রবণ 1-এর হচ্ছে চাপ ধরে নেওয়া হচ্ছে π1 অভিস্রবণ চাপ, দ্রবণ 2-এর হচ্ছে অভিস্রবণ চাপ হলো π2। যদি এরকম হয় যে দ্রবণ দুটোর অভিস্রবণ চাপ সমান, তখন তাকে বলা হবে, দ্রবণ দুটোকে বলা হবে একে অপরের আইসোটনিক দ্রবণ। অর্থাৎ যে দ্রবণগুলির
অভিস্রবণ চাপ পরস্পর সমান তাকে বলা হচ্ছে আইসোটনিক দ্রবণ। আর যদি এদের পরিমাণটা কারো বেশি কারো কম হয় তাহলে সেক্ষেত্রে যার বেশি তাকে বলা হবে হাইপারটনিক দ্রবণ, এবং যার কম তাকে বলা হবে হাইপোটনিক দ্রবণ। অর্থাৎ দ্রবণ 1টাকে বলা হবে দ্রবণ 2 এর সাপেক্ষে হাইপারটনিক, আর এটাকে দ্রবণ 2কে বলা হবে দ্রবণ 1 এর সাপেক্ষে হাইপোটনিক। এবার মাথায় রাখতে হবে হাইপোটনিক দ্রবণ থেকে দ্রাবক কণা কিন্তু হাইপারটনিক দ্রবণের দিকে কিন্তু ছুটে আসে। আবারও বলছি, হাইপোটনিক দ্রবণ থেকে দ্রাবক কণা হাইপারটনিক দ্রবণের দিকে কিন্তু ছুটে আসে। আচ্ছা, এই অভিস্রবণ চাপ নির্ণয়ের জন্য বিজ্ঞানী ভ্যান হফ তার 3টে সমীকরণ দেন। সমীকরণগুলো বা সূত্রগুলোকে আমি জাস্ট সংক্ষেপিত আকারে কিন্তু বলছি। প্রথমটা হচ্ছে পাই প্রপোর্শনাল টু সি, মানে পাই হচ্ছে অভিস্রবণ চাপ মোলার গারত্বের সমানুপাতিক, অর্থাৎ মোলার গারত্ব মানে হচ্ছে n/v। ওকে, আচ্ছা, আবার পাই প্রপোর্শনাল টু দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ অভিস্রবণ চাপ তাপমাত্রার সমানুপাতিক। আর তৃতীয় সূত্রে যেটা বলা হয়েছে যে যদি একাধিক দ্রবণের মোলার গারত্ব একই থাকে তাহলে দেখা যায় তাদের অভিস্রবণ চাপগুলো সমান হয়। অবশ্যই উষ্ণতা এবং অন্যান্য কন্ডিশন কিন্তু একই থাকতে হবে। ঠিক আছে, তো প্রথম সূত্রে যেটা বললো সেটা হচ্ছে যে কোনো দ্রবণের অভিস্রবণ চাপ ওর মোলার গারত্বের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কোনো দ্রবণের অভিস্রবণ চাপ উষ্ণতার সমানুপাতিক। আর তৃতীয় সূত্রে বলা হচ্ছে যদি একাধিক দ্রবণের সি অর্থাৎ মোলার গারত্ব একই থাকে তাহলে তাদের অভিস্রবণ চাপও একই থাকবে। এবং এটাই কিন্তু আসল কারণ, এই লাস্ট পয়েন্টটা সেটা কিন্তু আসল কারণ যে অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম সেটার জন্য। ঠিক আছে, তো এই 3টা সূত্রকে তো আমি একত্রিত করতে পারবো না। এই প্রথম দুটো সূত্রকে যদি আমি একসঙ্গে নিয়ে আসি তাহলে কি হয়, তাহলে সমীকরণ আসে পাই ইকুয়াল টু সি আর টি, যেখানে আর হচ্ছে একটা ধ্রুবক, এবং দেখা যায় এটা হচ্ছে আমাদের যে গ্যাস ধ্রুবক আছে সেই গ্যাস ধ্রুবকের কিন্তু অনুরূপ। সেই জন্য কিন্তু আমরা এখানে পাই ইকুয়াল টু সি আর টি লিখেছি, আর এর পরিবর্তে অন্য কিছু কিন্তু লিখিনি। ঠিক আছে, তো এখান থেকে সি এর জায়গায় আমরা কিন্তু বসাতে পারি পাই ইকুয়াল টু n/v আর টি। তো এই n/v আর টি, n/v মানে হচ্ছে সি মানে হচ্ছে মোলার গারত্ব, মানে 1 লিটারে কত মোল পদার্থ উপস্থিত আছে। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু n এর জায়গায় আমরা w/m বসালে পরে এখান থেকে সহজেই w-টা কিন্তু নির্ণয় করতে পারি। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এখানে n কিন্তু n2 লিখলে হয়তো বেশি প্রিসাইজ হতো, যে আমরা এটা কিন্তু দ্রাবের ক্ষেত্রে ইমপ্লাই করছি 2, এটা কিন্তু w2 m2 এগুলো কিন্তু সব দ্রাবের ক্ষেত্রে কিন্তু ইমপ্লাই হচ্ছে, অর্থাৎ দ্রাবক নয় কিন্তু মানে দ্রাবক নয়, সলিউটের কিন্তু ইমপ্লাই হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে গারত্ব বলতে আমরা কিন্তু দ্রাবকেই বোঝাই। ঠিক আছে, তার জন্য পাই ইকুয়াল w/m/v আর টি। এই হচ্ছে আমাদের অভিস্রবণ চাপ। এবং যেহেতু এই সমীকরণে আমাদের অন্যান্য কোনো মোলার গারত্বটা কিন্তু সময়ের সঙ্গে বা উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয় না, সেই জন্য কিন্তু আমরা এটাও কিন্তু অভিস্রবণ চাপটাকে কিন্তু আমরা সংখ্যাগত ধর্ম কিন্তু বলে থাকি। আমাদের যে সংখ্যাগত ধর্মগুলো আছে সেই সংখ্যাগত ধর্মগুলোকে কিন্তু আমরা আলাদা মানে কোনো বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে বিচার করিনি। ঠিক আছে, অর্থাৎ সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে কিন্তু কোনো সময় ভাবিনি যে যাদেরকে দিয়ে দ্রবণ বানাবো অথচ তাদের থেকে 1 মোল থেকে হয়তো আরও বেশি ওরা ভেঙে গিয়ে নতুন নতুন আরও কণা উৎপন্ন করবে। যেহেতু সংখ্যাগত ধর্মগুলো কী হচ্ছে কণার সংখ্যার উপর নির্ভর করে, সুতরাং এমন পদার্থের ক্ষেত্রে কী হবে যা আমরা ক্যালকুলেশন করব তার থেকে কিন্তু কিছুটা ক্যালকুলেশন কিন্তু হেরফের হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো NaCl এর ক্ষেত্রে NaCl তো জলে দ্রবীভূত করলে কী হয়, ভেঙে যায়, তো Na++Cl- আয়ন উৎপন্ন করে, অর্থাৎ একটা অণুর থেকে 2টো আয়ন উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা যখন এক্সপেরিমেন্ট করছি যে আমরা জানি যে এখানে হয়তো 10টা NaCl অণু দিয়েছি আমরা, তাই সেই হিসেবে আমাদের ক্যালকুলেশন হবে। কিন্তু বাস্তবিক পক্ষে এক্সপেরিমেন্ট যদি করি বা পরীক্ষা যদি করি তাহলে দেখা যাবে কি সেখানে 10টা না 20টার হিসাবে কিন্তু রিডিংটা আসবে। তার মানে কি হচ্ছে, আমার কিন্তু এখানে কিছু এরর চলে আসছে। এই এররটা কত গুণ সেটা নিশ্চয়ই আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে পরে কিন্তু ক্যালকুলেশন করতে পারলে একদম বাস্তবের সঙ্গে কিন্তু আমাদের ম্যাচিং হয়ে যাবে। অর্থাৎ ধরো তুমি বাস্তবের সঙ্গে আমাদের মিসম্যাচ হচ্ছে 2 গুণের, এবং আমরা হিসাব করলাম তাতে দেখা গেল কি যে NaCl এর ক্ষেত্রে 10টা কিন্তু কণা আছে। তাহলে বাস্তবিক পক্ষে কী হয়েছে, কণা তো হচ্ছে 20টা, তাহলে কী হলো রিডিংটাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এই যে 2 ফ্যাক্টরটা, এই 2 ফ্যাক্টরটাই কিন্তু আমাদের কিন্তু হিসাব করে বের করতে হয়। এই 2 ফ্যাক্টরটাই হচ্ছে বিজ্ঞানী ভ্যান হফ
উনি কীভাবে নির্ণয় করতে হবে তার কিন্তু পথ দেখিয়ে গেছেন। এবং এটাকে বলা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর, ভ্যান হফ ফ্যাক্টর, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। সুতরাং আই হবে হচ্ছে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বাই সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান বলতে যেটা আমরা ক্যালকুলেশন করব, খাতা কলমে ক্যালকুলেশন করব। আর সংখ্যাগত ধর্ম মানে যেটা আমরা দেখব, পরীক্ষা এক্সপেরিমেন্ট করে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান। ঠিক আছে, সুতরাং এখান থেকে কিন্তু সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান পেতে গেলে তাত্ত্বিক মানকে আই দিয়ে কিন্তু গুণ করতে হয়, ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই যার জন্য আমাদের যে যতগুলো সমীকরণ পেয়েছি আমরা চারটে সংখ্যাগত ধর্মের, তাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখো এখানে আই দিয়ে জাস্ট আমি গুণ করে দিয়েছি। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আই দিয়ে একটা করে গুণ করা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ভ্যান দ্য ফ্যাক্টর, এবং এটাই কিন্তু আমরা মানে কি বলবো অ্যাকচুয়ালি আমরা ইউজ করব। এই সমীকরণগুলোই কিন্তু আমরা যে কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে খুব কার্যকরী হবে। NaCl এর ক্ষেত্রে আই এক্স্যাক্টলি 2 যে হবে তার কোনো মানে নেই, কারণ হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে যে যাদের কিন্তু বিয়োজন কিন্তু 100% হয় না, মানে তা তীব্র নয়। যারা মৃদু তাদের ক্ষেত্রে নিশ্চয়ই এত সমস্ত আয়ন কিন্তু উৎপন্ন হবে না, 100% কিন্তু ওরা বিয়োজিত হবে না, তাই না? আবার কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে কিন্তু 100% সংযোজনও কিন্তু হয় না। কাজেই আই জাস্ট ওদেরকে দেখে নিয়ে হিসাব করে বসিয়ে দিলাম, সেটা কিন্তু কোনোদিন হবে না। হ্যাঁ, সেটা করতে গেলে কিন্তু আমাদের পরবর্তী যে পন্থাটা দেখাবো সেই পন্থা কিন্তু অবলম্বন করতে হবে। ডিগ্রি অফ আয়নাইজেশন বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু মেজারমেন্টের প্রয়োজন আছে। ঠিক আছে, যেরকম তুমি ধরো সংযোজনের ক্ষেত্রে যদি দেখা যায় যে সংযোজনের ক্ষেত্রে আই গ্রেটার দেন 1 হবে, এটা একদম নো ডাউট। ঠিক আছে, কিন্তু সংযোজনের ক্ষেত্রে বলছি, বিয়োজনের ক্ষেত্রে আই গ্রেটার দেন 1 হবে, এটা কিন্তু একদম শিওর। ঠিক আছে, আর সাপোজ ধরে নাও যে এখানে বিয়োজন হচ্ছে AN ছিল, যা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে NA মানে N সংখ্যক A উৎপন্ন করেছে। ঠিক আছে, এবার এরকম অবস্থায় বিয়োজনের পূর্বে মোল সংখ্যা ছিল হচ্ছে ধরুন হচ্ছে যেটা এক মোল নিয়ে প্রক্রিয়াটা শুরু করা হয়েছিল, তখন এর বিয়োজিত অবস্থায় ছিল কিন্তু 0টা। এবার কী হয়েছে, সাম্যাবস্থায় মোল সংখ্যা হয়ে গেছে 1 - আলফা। আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে কী পরিমাণ কত মোল বিয়োজিত হয়েছে সেটা পার্সেন্টেজটা। ঠিক আছে, 1 মোল থেকে 1 মোলের আলফা অংশ মানে হচ্ছে আলফাই থাকবে, সেই জন্য 1 - আলফা হচ্ছে এটা পড়ে আছে। এটা ক্লাস 11-এ পড়ার কথা তোমাদের। যাক, এখানে হচ্ছে N আলফা। ঠিক আছে, এইরকম অবস্থায় এদের মোট মোল সংখ্যা কত হবে, এটা প্লাস এটা করলে পরে আসবে হচ্ছে এটা। ঠিক আছে, এর প্রাথমিক গাঢ়ত্ব যদি C হয় তাহলে সাম্যাবস্থায় এদেরকে আমি কী করছি, C দিয়ে গুণ করে দেবো। সুতরাং সাম্যাবস্থায় কণার সংখ্যা হচ্ছে গাঢ়ত্ব C দিয়ে গুণ করে দিলাম, হলো। এরকম অবস্থাতে পাই অবজার্ভ, যেটা আমরা দেখবো আর কি, সেটা আসবে হচ্ছে মানে আমরা এখানে অসমোটিক প্রেশার নিয়ে ডিল করছি, এখানে পাই অবজার্ভ ইকুয়াল টু কী হচ্ছে, আমরা পাবো হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু পাই ক্যালকুলেটেড কী ছিল, CRT, কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 1 + n - 1 ইন্টু আলফা ইন্টু CRT। ঠিক আছে, কারণ এটা সমস্ত ওই যে যেটা আমি বলেছিলাম যে এটাই হচ্ছে গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে আমাদের আই ইজিক্যাল কী আসে, আই ইজিক্যাল টু আসে আই ইজিক্যাল টু পাই অবজার্ভ বাই পাই ক্যালকুলেটেড, মানগুলো যদি বসে এরকম আসবে। সুতরাং এখান থেকে কিন্তু আসে আলফা ইজিক্যাল টু I - 1 বাই N - 1। তার মানে এক্স্যাক্টলি আলফার মানটা কিন্তু আয়ের মানটা কিন্তু আমরা মানে 2-3 এরকম কিন্তু বসাতে পারছি না। এটা নির্ভর করবে এখানে কটা আয়ন উৎপন্ন হচ্ছে তার উপরে বেস করে। শুধু তাই নয়, এখানে কী পরিমাণ সে বিয়োজিত হচ্ছে তার উপরে বেস করে। ঠিক আছে, AlCl3 জন্য যেরকম একটা Al একটা উৎপন্ন হয়, Cl কিন্তু 3টে উৎপন্ন হয়, যার ফলে N এর মান কিন্তু 4, এবং সে কিন্তু 100% বিয়োজিত হয় না, অর্থাৎ আমি কিন্তু I = 4 তার জন্য বসাতে পারছি না। ঠিক আছে, তাদের জন্য বসাতে কিন্তু পারছি না, সেটা আয়ের মান এক্স্যাক্টলি কত আসবে সেটা ডিপেন্ড করবে ওর আলফা ভ্যালুর উপরেও। হ্যাঁ, আগে তাহলে আমাদের আলফা ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে তারপরে আমাদের পূর্বোক্ত সমীকরণের মধ্যে বসাবো, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি ভ্যালুগুলো আসবে। তো যাই হোক, এখান থেকে এতটুকুই বলার যে এই সমীকরণটা বিয়োজনের ক্ষেত্রে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, বিয়োজনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। তাহলে সংযোজনের ক্ষেত্রে কী হবে, সংযোজনের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে কিন্তু I < 1 হবে, এবং x = I - 1 বাই 1 বাই N - 1 এই সমীকরণে অ্যাপ্লাই করতে হবে। এটা কী করে এলো, ঠিক আগের মতোই যদি আমি সাম্যাবস্থার কথা বিচার করি তাহলে কিন্তু এই সমীকরণগুলো আসে। ঠিক আছে, দ্যাটস ইট। এই দ্রবণের পার্ট 2-তে আমি এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে সেই থিওরি নিয়ে আলোচনা কমপ্লিট হলো।
এবার এর পরবর্তী যদি কোনো দিন সুযোগ পাই, আমরা এই দ্রবণ চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যে গাণিতিক সমস্যা এবং অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।